পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুলের ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড সামেটিভের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই সব প্রশ্নের উত্তর করানো হবে। মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সব প্রশ্ন উত্তরের প্রত্যেকটি প্রশ্ন উত্তর করা হবে। তাই তোমাদের সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবে এবং মানে অঙ্ক টঙ্ক সব করানো হবে। তো শুরু করছি। গ্রুপ এ প্রথম প্রশ্ন কি বলেছে না দেখো, গ্রুপ এতে প্রথম প্রশ্ন বলেছে কি, গ্রুপের প্রথম প্রশ্ন যে এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? 44.8 লিটার, 22.4 লিটার, 11.2 লিটার না 44.8 ml। তবে কি বলেছে এসটিপিতে গ্রুপ এ 1 এসটিপিতে আমরা কি জানি, এসটিপিতে 1 মোল O2 গ্যাসের আয়তন কত না 22.4 লিটার। তো এসটিপিতে 1 মোল, এখানে যে 2 মোল বলেছে, তো 2 মোল গ্যাসের আয়তন কত হবে 22.4 গুণ 2 সমান 44.8 লিটার। তো উত্তর হলো কি, উত্তর হলো অপশন নাম্বার এ 44.8। আর হচ্ছে 1 নম্বর প্রশ্নটা বোঝা গেছে, 1 নম্বরটা হয়েছে। 2 নম্বর যে প্রদত্ত কোণটির তাপ পরিবাহিতাঙ্ক প্রদত্ত কোণটির তাপ পরিবাহিতার মান সবথেকে বেশি, তামা, রূপো, অ্যালুমিনিয়াম না হীরক? তো এদের মধ্যে সবথেকে বেশি তাপ পরিবাহিতাঙ্ক হয় কার? হীরার তাপ পরিবাহিতাঙ্ক সবথেকে বেশি। 2 নম্বর বলেছে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে, 2 নম্বর কি আসলো? হীরক। তবে 3-এর কোশ্চেন কি বলেছে যে প্রদত্ত গৃহস্থলী বর্তনীতে যে যন্ত্রপাতিগুলো কোন সমবায়ে যুক্ত থাকে? গৃহস্থলী বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে না সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সমান্তরাল সমবায়। 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? এখানে কি কি রোধের একক আছে? ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব না ওহম? এদের মধ্যে রোধের একক কোনটা? রোধের একক হচ্ছে ওহম। তারপরে 5 কি বলেছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া না প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া? অ্যানোডে কী ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোডে বিক্রিয়া সংঘটিত হয় জারণ বিক্রিয়া। তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে যে প্রদত্ত কোনটির আর্দ্র অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? মানে যে ভেজা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? HCl, এই গাঢ় H2SO4, CaO, CaCl2 না P2O5? এখানে শুষ্ক করতে ব্যবহার করা হয় কি ক্যালসিয়াম অক্সাইড CaO, কারণ অ্যামোনিয়াও ক্ষারীয়, এই CaO কি ক্ষারীয় এবং অ্যামোনিয়াও কি NH3 কি ক্ষারীয়। তাই ক্ষার পরস্পরকে বিক্রিয়া করে না, তাই এদের ব্যবহার করা হয়। তারপরে আছে 7 নম্বর ম্যাগনেসিয়াম প্রদত্ত কোন ধাতুর আকরিক? Cu, Al, Fe না Zn? ম্যাগনেসিয়াম কোন ধাতুর আকরিক? ম্যাগনেসিয়াম হচ্ছে 7 নম্বরের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে ম্যাগনেসিয়াম। এই গেল গ্রুপের 7টি কোশ্চেন। এবার গ্রুপ বিতে করতে হয়েছে 9টি কোশ্চেন। গ্রুপ বি, এবার গ্রুপ বির প্রথম কোশ্চেন 1 নম্বর প্রশ্ন বলেছে কি না যে শূন্যস্থান পূরণ করো, গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণ কি হয় বাষ্প ঘনত্ব। গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, শূন্যস্থান বাইরে বাষ্প ঘনত্ব। 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে যে 2 নম্বর বলছে সত্য মিথ্যা লেখো, বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উতলে ওঠে। এটা কি হবে? এটা হবে সত্য, কারণ দুধের অভ্যন্তরে যে বায়ুর কণাগুলি জমা যায় দিয়ে সেটা যখন তাপ দেয় প্রচণ্ড প্রসারণ হয়, কারণ কি আমরা জানি গ্যাসের ক্ষেত্রে তাপীয় প্রসারণ সব থেকে বেশি হয়, সেই জন্য দুধ উতলে ওঠে। 3 নম্বর কোশ্চেন কী বলেছে যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কী পদ্ধতিতে যায়? পরিবহন পদ্ধতিতে যায়। পরিবহন পদ্ধতিতে। তাপ সঞ্চারের 3টে পদ্ধতি, পরিবহন, পরিচালনা আর বিকিরণ। তো কঠিন পদ্ধতিতে যায় কিসে? পরিবহন পদ্ধতিতে।
তো 4 নম্বর প্রশ্ন কী বলেছে, যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ হলো, এর মধ্যে কোনটি কী উদাহরণ? একটি অর্ধপরিবাহী কি এর মধ্যে? যে কোনো একটা অর্ধপরিবাহীর উদাহরণ জানতে চাইছে। অর্ধপরিবাহী উদাহরণ কী হয়? আমরা জানি সিলিকন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম অর্ধপরিবাহী, যে কোনো একটা লিখলে হবে। তারপরে 5 নম্বর কী বলেছে, যে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতুতে তৈরি করা হয়? বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম নামক একটা সংকর ধাতু, যেটা কী কী দিয়ে তৈরি? নিকেল, ক্রোমিয়াম আর আয়রন, এফি দিয়ে তৈরি। এখানে একটা অথবা দিয়েছে, বলেছে যে রোধাঙ্কের অনন্যক হলো কি? রোধাঙ্কের অনন্যককে কি বলে? রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। তারপরে কি হবে? তারপরে বলেছে যে 2-6 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা এমন একটি ধাতু হলো অ্যালুমিনিয়াম। তারপরে 7 কি বলেছে, যে প্রদত্ত কোনটি সত্য মিথ্যা? বলেছে টুকরো যে জলীয় দ্রবণ তড়িৎ বহন করতে পারে। গ্লুকোজ কি? তো আমরা জানি কাদের জলীয় দ্রবণ তড়িৎ বহন করতে পারে? যেগুলো কি হয়, যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, অর্থাৎ যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে আয়ন উৎপন্ন করে, তারাই জলীয় দ্রবণে তড়িৎ বহন করতে পারে। যেহেতু গ্লুকোজকে জলে দ্রবীভূত করলে আয়নের উৎপন্ন হয় না, তাই এটা তড়িৎ বহন করতে পারে না, তো এটা মিথ্যা হবে। এখানে একটা অথবা আছে। কি বলেছে, তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে, তামার প্রলেপ দিতে বিশুদ্ধ কিসের পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়? বিশুদ্ধ কপার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। তারপরে 8 নম্বর প্রশ্ন কি বলেছে, না অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হয়? অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি প্রকৃতির হয়? অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। এর ক্ষারীয় দ্রবণে কি হয়? লাল লিটমাস কি হয়? নীল হয় ক্ষারীয় দ্রবণে। তো অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি হয়? লাল লিটমাস নীল হবে। তারপরে অথবা কি আছে এখানে, যে দেখো অথবা বলেছে নেসলার বিকারক কি? নেসলার বিকারক হলো পটাশিয়াম টেট্রা আয়োডিডো মারকিউরেট 2 এর ক্ষারীয় দ্রবণ। কি হলো কোনটা? পটাশিয়াম টেট্রা আয়োডিডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে বলা হয় কি? নেসলার বিকারক। এর সংকেত কি? এর সংকেত হলো K2Hg(I4). এটা হচ্ছে নেসলার বিকারকের সংকেত। তারপরে দেখো 2-9 কি বলছে, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহার করা হয় কাকে? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহার করা হয় 9 নম্বর অ্যালুমিনিয়ামকে। তো এই গেল গ্রুপ এ এবং গ্রুপ বি এর এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। এবার দেখো গ্রুপ সির প্রশ্ন কি আছে। গ্রুপ সিতে প্রথম প্রশ্ন কি বলেছে, না 3-পিন প্লাগে ব্যবহৃত 3টিতে তার ব্যবহার করা হয়। 3-পিন প্লাগে কয়টা তার ব্যবহার করা হয়? 3টে তার ব্যবহার করা হয়। সেই 3টে তারের যে তারগুলো ব্যবহার করা হয়, তারের বর্ণ কি? তাই প্রথমত থাকে কি 3-এর 1। 3-পিন প্লাগে কি তার থাকে? লাইভ তার থাকে, লাইভ তার। তো লাইভ তারের বর্ণ কেমন হয়? লাল হয়। এর 2 ধরনের বর্ণ হয়, একটা হচ্ছে কি প্রচলিত বর্ণ, আর এটা কি হয়? আন্তর্জাতিক। 2 ধরনের তার ব্যবহার করা হয়, একটা প্রচলিত বর্ণের তার, একটা আন্তর্জাতিক। প্রচলিত বর্ণ লাইভ তারের বর্ণ কি হয়? লাল, আর আন্তর্জাতিক হিসাবে কি আসে? বাদামি। 2 নম্বর তার কি থাকে? নিউট্রাল তার। নিউট্রাল তারের বর্ণ কেমন হয়? কালো। আর আন্তর্জাতিক নিয়মে কেমন ব্যবহার করতে বলে এরা? হালকা নীল। 3 নম্বর তার কি আছে? আর্থ তারের বর্ণ কেমন হয়? সবুজ, প্রচলিত বর্ণ। এবার এর বর্ণ কেমন হয়? আন্তর্জাতিক। কখনো সবুজ ব্যবহার করে, আবার হলুদও ব্যবহার করা হয়। সবুজ বা হলুদকে বলা হয় আন্তর্জাতিক নিয়ম অনুসারে। এই যে 3টে আন্তর্জাতিক তারের
অর্থাৎ লাইভ তারের প্রচলিত লাল, আন্তর্জাতিক বাদামি, নিউট্রাল তারের প্রচলিত কালো, আন্তর্জাতিক হালকা নীল, আর্ট তারের প্রচলিত কি সবুজ, আর আন্তর্জাতিক হালকা ওই সবুজ অথবা হলুদ। এবার এটা গেল 3-1, 3-1 অথবা অথবা রয়েছে। দেখো 3-1 অথবার কোশ্চেন কি বলেছে, যা বলছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো। তো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি কি বলছে না, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি বলছে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্র এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। কি বললো বিবৃতিতে, যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এই গেল ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তারপরে কোশ্চেন কি আছে দেখো, তারপরে 3-2 কি বলেছে না, তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে হলে ক্যাথোড এবং তড়িৎ রূপে কি কি ব্যবহার করবে। তো তামার চামচের উপরে রূপোর প্রলেপ, তবে কী রূপে, ক্যাথোড রূপে বলেছে আমাকে, ক্যাথোড। আর আমরা জানি কি ক্যাথোড রূপে কাকে ব্যবহার করতে হয়, যার উপরে তড়িৎ লেপন করা হয় তাকে কি ক্যাথোড। এখানে ক্যাথোড হিসেবে কী হবে, তামার চামচ। আর 2 নম্বর কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাকে ব্যবহার করা হয়, তড়িৎ পদার্থ রূপে ব্যবহার করা হয় পটাশিয়াম, মানে যার তড়িৎ লেপন করা হবে যেই পদার্থে, তার একটা লবণকে, যেটা তড়িৎ বহন করতে পারে, সেটা যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণকে ব্যবহার করলে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা কিসের প্রলেপ ঘটে, রূপোর প্রলেপ ঘটে সহায়তা করে। এটার সংকেত কি, KAGCN2 ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট। এটা জটিল লবণ বলে এইরকমভাবে একটা সংকেতটা লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা গেল 3-2। এবার 3-2 অথবা আছে, অথবাতে কি বলেছে না, নাইট্রোলিম। 3-2 অথবাতে কি বলেছে যে নাইট্রোলিম কি, এটি কি কাজে ব্যবহার করা হয়। তো প্রথম হচ্ছে নাইট্রোলিম। নাইট্রোলিম কাকে বলে, নাইট্রোলিম বলা হয় যে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন এর ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। এর সঙ্গে কি আসছে, CaNCN+C। এটি প্রস্তুত করা হয় কী করে, যে ক্যালসিয়াম কার্বাইড CaC2 যোগ N2, মানে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন চালনা করা হয় কখন, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হলে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN ও কার্বন উৎপন্ন হয়। এই মিশ্রণটাকে বলা হয় কি নাইট্রোলিম। এর ব্যবহার কি, এর ব্যবহার হলো এটি সার রূপে ব্যবহার করা হয়, মেন ব্যবহার সার রূপে ব্যবহার করা হয়। এবার 3-2 গেল। 3-3 অ্যালুমিনিয়ামের পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন। কি বলছে, অ্যালুমিনিয়ামের যে পাত্র, পাত বা ফয়েল, এতে চাটনি খাওয়া উচিত নয় কেন। অ্যালুমিনিয়ামের ফয়েলে চাটনি খাওয়া উচিত নয়, তার প্রধান কারণ কি, কারণ যে চাটনি যেটা থাকে, চাটনিতে কী থাকে, টক জাতীয় ফল বা আচার চাটনিতে একটা জৈব অ্যাসিড থাকে। যেমন কি, সেই জৈব অ্যাসিডটি কী ধরনের জৈব অ্যাসিড থাকে, এখানে ভিনিগার থাকে, অ্যাসিডিক অ্যাসিড থাকে মেনলি। এই অ্যাসিডিক অ্যাসিড মানে কী থাকে চাটনিতে, তিনি কী বলছে, অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয়, কারণ অ্যালুমিনিয়ামের পাত্রে যে চাটনি বা আচারে কি
কী থাকে, মেনলি অ্যাসিডিক অ্যাসিড থাকে, যার সংকেত কি CH3COOH, মেন থাকে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার। এই অ্যাসিডিক অ্যাসিড কী করে, অ্যালুমিনিয়াম পাত্রের সাথে বিক্রিয়া করে মানবদেহের পক্ষে ক্ষতিকারক, মানে এটা কী করে, একটা CH3COOH অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে না, অ্যালুমিনিয়াম অ্যাসিডেট তৈরি করে, যার সংখ্যা CH3COOH যোগ H2। এর সমাধান করলে পাবো আমরা এখানে 6, 3, 2, এখানে 3। তো এটা কি হলো, অ্যালুমিনিয়াম অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম অ্যাসিড তৈরি করেছে, যা আমাদের পক্ষে মানে মানবদেহের পক্ষে ক্ষতিকারক লবণ। তাই অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা চাটনি খাওয়া উচিত নয়। এবার এই গেল গ্রুপ সি এর কোশ্চেন। এই গ্রুপ সি এর আরেকটা আসে কোশ্চেন অথবা কি বলছে, শেরার ডাইজেশন কাকে বলে, কি বলেছে না, শেরার ডাইজেশন কাকে বলে। যে শেরার ডাইজেশন হলো ছোটোখাটো লোহনির্মিত দ্রব্যকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এই সমস্ত বস্তুকে জেডেন ও জেডেনও এর মিশ্রণের, যেটা জিঙ্ক ধুলি নামে পরিচিত, মধ্যে রেখে অথবা লোহার দ্রব্যের ওপর ভালো করে জিঙ্ক ধুলি মিশিয়ে আবদ্ধ চুল্লির মধ্যে উচ্চ উষ্ণতায় প্রায় 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে লোহার দ্রব্যের ওপর জিঙ্কের একটি পাতলা আস্তরণ পড়ে। এই পদ্ধতিকে শেরার বলে। এই পদ্ধতিতে লৌহ দস্তালিপ্ত বল্টু, স্ক্রু, কবজা ইত্যাদি তৈরি করা হয়, যাতে মরচে অনেকদিন ধরে পড়ে না শেরার করা হলে। এবার গেল গ্রুপ সি। এবার হচ্ছে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন। দেখো গ্রুপ ডি, শুরু হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে না, প্রথম প্রশ্ন বলেছে যে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন বলেছে 1 কেজি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 পাওয়া যাবে। 1 কেজি কেজিকে কাকে, ক্যালসিয়াম কার্বনেটকে। আমাদের বিক্রিয়া লিখি, বিক্রিয়াতে কী বলেছে, এটা 4-এর 1 CaCO3কে যদি আমরা হিট করলে কী হতো না, CaO যোগ CO2। তো প্রথম কাজ কী বলেছিলাম, যে রাসায়নিক গণনার অঙ্ক করতে প্রথম হচ্ছে বিক্রিয়ার সমতা বিধান করতে হবে, সমতা বিধান, এখানে সমতা বিধান করাই আছে। তো নেক্সট কাজ কি, মোলে কনভার্ট করা, এটা হচ্ছে 1 মোল, এটা কত 1 মোল, এটাও 1 মোল, অর্থাৎ এর আগে যে সহগগুলো থাকে সেই সহগের সংখ্যা অনুসারে মোল আছে। এবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো না, এখান থেকে বলতে পারবো যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত, ক্যালসিয়ামের জন্য হয় 40, একটা সি এর জন্য হয় 12, আর একটা অক্সিজেন হয় 16, 3টে অক্সিজেন 3, কোন করে আসছে কত 100 গ্রাম, এটা হচ্ছে আণবিক ভর। আর এর কত হয় না 12 যোগ 16 গুণ 2 সমান কত 44, অর্থাৎ 1 মোল CO2 এর ভর কত 44 গ্রাম, আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100 গ্রাম। তো বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাই 44 গ্রাম। আর কি বলতে পারি যে এবার কততে বলেছে যে 1 কেজি মানে কত 1000 গ্রাম, CaCO3 থেকে CO2 পাই 44 ইন্টু 1000 বাই 100, কত হবে 440 গ্রাম। তো কতটুকু CO2 উৎপন্ন হলো 1 কেজি থেকে 440 গ্রাম। তো আমরা কি জানি 44 গ্রাম CO2 সমান কত 1 মোল CO2, 440 গ্রাম CO2 সমান কত আসবে 10 মোল CO2। এবার কী চেয়েছে, এসটিপিতে আয়তন জানতে চেয়েছে। তো আমরা কি জানি এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন কত 22.4 লিটার। এসটিপিতে কত হয় 22.4 লিটার হয় 1 মোলের। এসটিপিতে 10 মোল CO2 এর আয়তন কত হবে 22.4 গুণ 10 সমান 224 লিটার।
তবে উত্তর কি লাস্ট উত্তর। অতএব এসটিপিতে 224 লিটার কি উৎপন্ন হবে, 224 লিটার CO2 উৎপন্ন হবে। এবার এর অঙ্কের একটা অথবা দিয়েছে, বলেছে যে Zn প্লাস H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন। জিঙ্কের পরমাণু দেওয়া আছে 65.5। H2 এর সাথে Zn এর বিক্রিয়া। তো প্রথম কাজ বললাম Zn এর বিক্রিয়া লিখতে হবে কার সাথে, H2 এর সাথে Zn এর বিক্রিয়া। তো H2 এর সাথে Zn এর বিক্রিয়া কেমন বিক্রিয়া হয়, H2SO4 যোগ Zn সমান কি আসবে, ZnSO4 যোগ H2, ZnSO4 যোগ কি হবে, H2 হবে। এর বিক্রিয়া অনুসারে কী দেওয়া আছে, এটা Zn এর ভর কত 65.5 1 মোল আছে, H2 কত উঠবে 2 গ্রাম উৎপন্ন হবে। তো বিক্রিয়া থেকে আমরা বলতে পারি 65.5 গ্রাম থেকে H2 উৎপন্ন হয় কত 2 গ্রাম। এর কোশ্চেনে কি বলেছে যে 10 গ্রাম H2 প্রস্তুত করতে কতটুকু লাগবে। আমরা আগে দেখে নিই কতটুকু আমার কী দরকার, Zn দরকার, তারপরে বিশুদ্ধ অবিশুদ্ধ পরে দেখছি। তো 2 গ্রাম এখান থেকে লিখতে পারি 2 গ্রাম H2 প্রস্তুত করতে, কী করতে প্রস্তুত করতে Zn দরকার কতটুকু 65.5 গ্রাম। 1 গ্রাম H2 প্রস্তুত করতে Zn দরকার 65.5/2 গ্রাম। 10 গ্রাম H2 প্রস্তুত করতে দরকার 65.5 × 10/5, 10/2। এখানে কাটাকাটি করলে মান কত আসছে, এখানে কাটলে হয় 2 দিয়ে কাটবে, এটা 5, তো গুণ করলে আসছে 5 5 25 5, 25 2 27, 530 আর 2 32, অর্থাৎ 327.5 গ্রাম। তো আমাদের 10 গ্রাম H2 প্রস্তুত করতে বিশুদ্ধ জিঙ্ক কতটুকু দরকার 327.5 গ্রাম। এটা কি দরকার বিশুদ্ধ জিঙ্ক, কিন্তু কোশ্চেনে বলেছে কি আমার কাছে সাপ্লাইড কি, সাপ্লাইড হচ্ছে 80% বিশুদ্ধ জিঙ্ক সাপ্লাইড। তো আমরা কি ধরে নেবো, ধরি কি নেবো, এখানে ধরি 80% বিশুদ্ধতার x গ্রাম Zn দরকার। এবার কত পার্সেন্ট বলেছে, 80% বিশুদ্ধতার Zn দরকার হলে তবে x গ্রামে বিশুদ্ধ জিঙ্ক কতটুকু আছে, বিশুদ্ধ Zn এর পরিমাণ, x গ্রাম বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটুকু না x × 80/100 সমান 0.8 গ্রাম, এই 0.8x। তো শর্তে 0.8x সমান কত দেওয়া আছে, এই সমানে তো এটা 327.5, মানে x সমান কত হবে 327.5 বাই 0.8, দশমিক উঠলে দশমিক উঠলো। এবার এটা যদি কাটাকাটি করা হয় তবে আসবে কত, কাটাকাটি ভাগ করলে আসবে 409.375 গ্রাম। তো এইটা হচ্ছে আমাদের দরকার। উত্তর লেখার জায়গা নেই, উত্তর লিখতে হবে, উত্তর লিখতে হবে আমাদের 80% বিশুদ্ধতার 409.375 গ্রাম জিঙ্কের প্রয়োজন। এই গেল গ্রুপ ডি এর 1 নম্বর কোশ্চেনের 1 নম্বর এবং 1 অথবার যে রাসায়নিক গণনা যে দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্ক। এবার দেখো 4.2 এর প্রশ্ন। 4.2 এর প্রশ্ন কি বলেছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি হবে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী হবে, যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের প্রতি আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এটি গেল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। এবার এখানে আরেকটি কোশ্চেনের সাথে কী দিয়েছে, যে চার্লসের সূত্র থেকে এর মান কীভাবে নির্ণয় করা যায়।
চার্লসের সূত্র থেকে এর মান কী করে নির্ণয় করা যায় না, আমরা এটাই কী দিয়ে প্রকাশ করি, ওয়াই গামা পি দিয়ে প্রকাশ করি, বা ধরি আমরা কি মনে করি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে চারের দুই কী বলেছে, এ থেকে আমরা কী করে এটাকে নির্ণয় করতে পারবো। তো আমরা ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 এবং উষ্ণতা বৃদ্ধি করে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হলো, ফলে আয়তন হয় VT। এবার আমরা কি জানি আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে আয়তন গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে যে গামা পি, এই গামা পি ইজ ইকুয়াল টু ভিটি বিয়োগ V0 বাই কি V0T। এই তো এখান থেকে আমরা কি লিখতে পারি না, V0 বিয়োগ VT বিয়োগ V0 সমান কি আসবে V0 গামা পি টি। এখান থেকে কি আসবে, বা VT ইজ ইকুয়াল টু V0 প্লাস V0 গামা পি টি। এখানে যদি কি কমন যায়, এখানে যদি আমরা কি কমন নিই, V0 কমন নিই, কী বলে 1 প্লাস গামা পি টি। এই গেল সমীকরণ। এবার চার্লসের সূত্র থেকে আমরা কি সমীকরণ পেয়েছিলাম, চার্লসের সূত্র থেকে আমরা কি বলতে পেরেছিলাম যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ যেটা ছিল, কি ছিল গাণিতিক রূপ ছিল কি ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তো এই সমীকরণটার এই সমীকরণের তুলনা করে আমরা তবে গামা পি সমান কত পাবো না 1/273। কী পেলাম 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো এটাই কি ভিপি এর মান, গামা পি এর মান, এটাই কি এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করা, চার্লসের সূত্র আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করা। এবার দেখো 4-এর গেল, 4-3 কী বলেছে যে 60 ওয়াট ও 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। কি বলেছে না 60 ওয়াট ও 40 ওয়াট বাল্বকে যদি কি করা হয় শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বল জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। তবে এই কোশ্চেন উত্তর কী করে আমরা করতে পারবো না, এর উত্তর করতে হলে আমাদের বের করতে হবে কি দুটো বাতিরই রোধ বের করতে হবে। তবে আমরা ক্ষমতা থেকে রোধ কী করে, যেটা হচ্ছে 4-3। তো আমরা কী জানি, আমরা জানি আর সমান কি V²/P। তো এখান থেকে আর প্রথম বাতির ক্ষেত্রে R1 সমান কত আসবে, প্রথম বাতির রোধ কত, ভি কত দেওয়া আছে, দুটোকেই সেই 200 ভোল্ট মেন লাইন। তবে 200 গুণ 200 বাই প্রথম বাতির আর এর মান কত, পি এর মান 60। তো কাটাকাটি করলে কত আসছে, এটা কাটলে এটা 3×10 কত আসবে 2000/3। 2000/3 মানে 666.67 ওহম। এটা আসলে প্রথম বাতির রোধ। এবার একই রকমভাবে আমরা দ্বিতীয় বাতির ক্ষেত্রে যদি বের করি, দ্বিতীয় বাতির ক্ষেত্রে R2 সমান কত আসবে, এটা সেই একই ভোল্টেজ বিভবে যুক্ত 200 গুণ 200 বাই এর রোধের মান, এর ক্ষমতা কত 40। এবার এটা 5 দিয়ে কাটলে 5
সমান 1000 ওহম। তো গেল কি, একটা বাতির রোধ বেরোলো কত ওহম, একটা বাতি বেরোলো 667, আর 2 নম্বর বাতির রোধ কত বেরোলো না 1000 ওহম। এবার এই ক্ষেত্রে আমরা কী বলতে হবে, এখানে কী পেলাম আমার R2 গ্রেটার দেন R1, R2 গ্রেটার দেন R1 মানে যে বাতিটির কী বেশি, যে বাতিটির ডাব্লু মানে ওয়াটের মান বেশি, যে বাতিটির তড়িৎ, যে বাতিটির ক্ষমতা বেশি তার রোধ কী হলো কম হলো, যে বাতিটির ক্ষমতা বেশি সেই বাতিটির রোধ কী আসলো কম আসলো। অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারি যে শ্রেণী সমবায় উভয় বাল্বকে যুক্ত করা হলে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয় আমরা জানি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বাল্ব দুটির মধ্য দিয়ে কী হয়, শ্রেণী সমবায় বাল্ব দুটির মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। এবার একই সময় ধরে তড়িৎ প্রবাহ হলে যে বাতির রোধ বেশি তাতে বেশি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ কী বলতে হবে, এইচ ভ্যারিজিয়াস আর ডিরেক্টলি যেহেতু কি আই ও টি স্থির, যেটা জুলের সূত্র, আই ও টি স্থির হলে এইচ ভ্যারিজিয়াস আর হয়ে গেল। এবার এইচ ভ্যারিজিয়াস আর হয়ে গেলে কোন বাতিটির রোধ বেশি পেলাম, দ্বিতীয় বাতিটির ক্ষেত্রে, অর্থাৎ যার 200 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ গ্রেটার দেন 200 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ। তো এই বাতিটির রোধ যেহেতু বেশি, তো এই বাতিটি কী হবে, বেশি পরিমাণে মানে তাপ উৎপন্ন হবে এবং বেশি উজ্জ্বল শিখা জ্বলবে। এই বাতিটি কী হবে, উজ্জ্বলতা বেশি হবে। এই গেল এটার উত্তর। তারপরে কি বলেছে যে বৈদ্যুতিক মোটরের মূলনীতিটি লেখো। 4-3 অথবা কি বলেছে, 4-3 অথবাটা যে বৈদ্যুতিক মোটরের মূলনীতিটি লেখো। কি হবে বৈদ্যুতিক মোটরের মূলনীতি? বৈদ্যুতিক মোটরের মূলনীতি হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যে কোনো কোণে রাখা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহীটির উপর একটি বল ক্রিয়া করে, যার জন্য পরিবাহীটির মধ্যে গতির সঞ্চার হয় ও যান্ত্রিক শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে বৈদ্যুতিক মোটরের নীতি। তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি কীভাবে নির্ণয় করা যায়? তড়িৎবাহী যে সলিনয়েড যেটা তৈরি হয় সেখানে মেরুর প্রকৃতি কী করে নির্ণয় করা যায় না, মেরুর প্রকৃতি নির্ণয় করা যায় কিছু একটা সূত্রের সাহায্যে, ঘড়ি সূত্রের সাহায্যে। ঘড়ি সূত্রের সাহায্যে কী করে নির্ণয় যায়, বৃত্তাকার তারের কুণ্ডলীর দুই বিপরীত পৃষ্ঠে দুই বিপরীত প্রকৃতির মেরু সৃষ্টি হয়। এই মেরুর প্রকৃতি ঘড়ি সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। তো সূত্রটি কি, কুণ্ডলীর অক্ষর বরাবর কুণ্ডলীর কোনো পৃষ্ঠের দিকে তাকালে যদি তড়িৎ প্রবাহের দিক ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তী দেখায় তবে ওই পৃষ্ঠে দক্ষিণ মেরু উদ্ভব হবে। একইভাবে যে পৃষ্ঠে তাকালে প্রবাহ বামাবর্তী অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীতমুখী হয় মনে হয় সেই পৃষ্ঠে উত্তর মেরু সৃষ্টি হয়। তারপরে গেল কি, তারপরে হচ্ছে 4-4 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র খুব মানে কি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন, ভালো করে মুখস্থ করবে পরীক্ষার জন্য, মাধ্যমিক ফাইনালের জন্য এটি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-4 বলেছে তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত কার সূত্র, জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের 3টে সূত্র রয়েছে। 3টে সূত্র কী কী রয়েছে, যে কী সাথে এটা, যে কোনো তড়িৎবাহী বর্তনীতে যে তাপ উৎপন্ন হবে সে উৎপন্ন তাপ 3টে বিষয়ের উপরে নির্ভরশীল। কী কী বিষয়ের উপরে, যে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে কী পরিমাণ আমরা তড়িৎ পাঠাচ্ছি অর্থাৎ আই দিচ্ছি, তড়িৎবাহী তারের রোধের মানের উপর নির্ভর করবে, আর কার মানের উপর নির্ভর করবে কত সময় ধরে পাঠাচ্ছি। তো এখানে আমরা কী লিখতে, 3টে সূত্র এভাবে লিখতে পারি যে প্রথম সূত্র, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময়
টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। তৃতীয় সূত্র কি বলছে? পরিবাহী তড়িৎ প্রবাহমাত্রা তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক। তৃতীয় সূত্র কি বলছে? পরিবাহী তড়িৎ প্রবাহমাত্রা এবং পরিবাহী রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহমাত্রার সময়ের সমানুপাতিক। এই হলো কি তিনখানা সূত্র। এখান থেকে একটা পাই, আমরা সমীকরণ পাই এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর টি। এই হলো জুলের সূত্র। এবার এর অথবা কি বলেছে যে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তো অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। এর ক্ষেত্রে ছবিটা কেমন দেখতে হবে? এটা হচ্ছে 4-4 অথবা, হ্যাঁ, ওই যে দুটি 10 ওহম রোধকে কিসে যুক্ত করেছে? শ্রেণী সমবায়ে যুক্ত করে। তো এইভাবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এর সাথে আরেকটি রোধকে কততে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এই তো ছবি, টোটাল ছবিটা। এদের কারেন্ট যাচ্ছে, এটা কত ওহমের? 10 ওহমের রোধ। এটা কত ওহমের রোধ? 10 ওহমের রোধ। এটা এ প্রান্ত ধরলে এটা বি প্রান্ত। এটা কত ওহমের রোধ? 20 ওহমের রোধ। যে বলেছে এই যে সমবায়, টোটাল সমবায়টির তুল্য রোধের মান নির্ণয় করতে। এই 10 আর এই 10 কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। এই 10 আর এই 10 যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, এটা যদি আমরা নাম দিই যে R1, R2 আর R3। R1 ও R2 রোধ দুটি কিসে যুক্ত? রোধ দুটি শ্রেণী, R1 R2 রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত। তো শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তবে তুল্য রোধ কত হবে এই দুটোর? R1 ও R2 এর তুল্য রোধ। তুল্য রোধ কত পাবো আমরা? তুল্য রোধ এদের যোগফলের সমান, R1 যোগ R2 সমান কত হবে? 10 যোগ 10 সমান 20 ওহম। এবার এই 20 ওহম দুটো মিলে হয়েছে 20 ওহম, আর নিচের 20 ওহম এরা কিসে আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তবে 20 ওহম ও 20 ওহম এর দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ ইকুয়াল টু, দুটোর ক্ষেত্রে আমরা লিখতে পারি একভাবে। কি লিখতে পারি আমরা? গুণফল বাই যোগফল। গুণফল বাই যোগফল। গুণফল বাই যোগফল মানে কত আসলো? 20 গুণ 20 বাই 40, কাটার করলে 2, 2 কাটলে 10, অর্থাৎ 10 ওহম। তো এই যে মিশ্র সমবায় পেলাম আমি, টোটাল যে মিশ্র সমবায়, সেই মিশ্র সমবায়ের নিট রোধ কত আসলো? নিট তুল্য রোধ আসলো 10 ওহম। এবার এর সাথে আরেকটা কোশ্চেন দেওয়া, শর্ট কোশ্চেন বলেছে কি দুটি চুম্বক বলরেখা কি পরস্পর ছেদ করতে পারে? চুম্বক বলরেখা কেমন হয় দেখতে? চুম্বক যদি এইভাবে একটা চন্দ্রচুম্বক থাকে, তো চুম্বক বলরেখা কি এটা নর্থ মেরু সাউথ মেরু, এই দিক থেকে বেরোয়, দিয়ে এখানে এসে মেলে, এসে বেরোয় এইদিকে মিশে, এখান থেকে বেরোয় এখানে মিশে। এই বলরেখা, এই লাইনগুলো কি পুরোপুরি কাল্পনিক রেখা, এবং এই রেখাগুলো একে অপরকে কোনো সময় ছেদ কি হবে? ছেদ করে না, কোনো সময় এদের একে অপরকে ছেদ করে না। এই গেল 4-4 অথবা। এবার হচ্ছে 4-5 বলেছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউ SO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণকে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয়? তা সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউ SO4 এর জলীয় দ্রবণ, তো সিইউ SO4 এটা 4-5। সিইউ SO4 এর জলীয় দ্রবণে সিইউ SO4 আয়নে বিয়োজিত হয়ে Cu2+ আয়ন যোগ SO4 2- আয়ন তৈরি করে। আর এখানে জলীয় দ্রবণে কী থাকে? জলও বিশ্লিষ্ট হয়, জল বিশ্লিষ্ট হয়ে H+ + OH- আয়ন তৈরি করে। এই টোটাল আয়ন, এখানে ক্যাটায়ন কটা, এই দুটো হচ্ছে ক্যাটায়ন, এই দুটো অ্যানায়ন, এই দুটো কি ক্যাটায়ন, আর এই দুটো অ্যানায়ন তৈরি হয় কোথায়? জলীয় দ্রবণে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে আমরা জেনারেলি জানি ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে জলীয় দ্রবণে যে ক্যাটায়নগুলো রয়েছে সেগুলো ক্যাথোডের নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়। তো এখানে ক্যাথোডে কে যাবে? দুটো ক্যাটায়ন যাবে, Cu2+ এবং H+ গিয়ে ক্যাথোডে গিয়ে কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এবার দুজনের ভিতর দুজনে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। আমরা কি জানি? যার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি সে আগে ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু Cu2+ এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা H+ থেকে বেশি, তাই Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডের উপরে জমা হবে। কোথায় জমা হবে? এটা ক্যাথোডের গায়ে গিয়ে জমা হবে। আর অ্যানোডের বিক্রিয়া কী হবে? অ্যানোডে কী হবে?
অ্যানোডে দুটো অ্যানায়ন আছে, কে কে আছে, SO4 মাইনাস আর OH মাইনাস, এই দুটো অ্যানায়ন তো যাবে অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কী করবে, এরা ইলেকট্রন বর্জন করবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় এই দুটো অ্যানায়নের ইলেকট্রন বর্জনের প্রবণতা, মানে SO4 মাইনাস এবং OH মাইনাসের ইলেকট্রন বর্জনের প্রবণতার থেকে Cu এর ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। তাই Cu দুটো ইলেকট্রন বর্জন করে কী হয়, Cu2+ রূপে দ্রবণে চলে আসে, অর্থাৎ ক্যানোড কী হবে, ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড আস্তে আস্তে মোটা হবে। এর সাথে আরেকটা প্রশ্ন কী আছে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনার সঙ্গে কী কী মেশানো থাকে। যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনার সঙ্গে কী কী মেশানো থাকে, অ্যালুমিনার সাথে দুটো জিনিস মেশানো থাকে। কী কী, এক নম্বর হচ্ছে ক্রায়োলাইট ও দুই নম্বর কি ফ্লুওস্পার। কারণটা বলবো না, কারণটা হচ্ছে ফয়ে লয়ে হস্যু ও দন্তের শয় পয় আকার র, ফ্লুওস্পার মেশানো থাকে, ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মেশানো থাকে। 4-6 লাস্ট কোশ্চেন, দুটো আছে অথবা দিয়ে বলছে পর্ষ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত সমীকরণ দাও। এখানে বলছে যে পর্ষ পদ্ধতিতে আমার কী তৈরি হয়, পর্ষ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড তৈরি হয়। এই সালফারিক অ্যাসিড যে পর্ষ পদ্ধতিতে তৈরি হয় তার একটি স্টেপের এখানে বিক্রিয়া চেয়েছে, শুধুমাত্র একটা স্টেপ। কোন স্টেপটা, যে স্টেপে CO2 থেকে CO3 তৈরি হয়, SO2 থেকে SO3 তৈরি হয়, শুধুমাত্র সেই স্টেপটা লিখতে বলেছে। কোন স্টেপটা, মানে সেই স্টেপটার কী আছে, শর্ত সমীকরণ সব লিখতে বলেছে। তো অনেক ছোটো করে দিয়েছে, যে পর্ষপদ্ধতি বড় একটা বিক্রিয়া। পর্ষপদ্ধতি এটা হচ্ছে সেকেন্ড ধাপের বিক্রিয়া। বলেছে এটা সালফার অক্সাইডের জারণ করা হয়। কী করে, সালফার চুল্লি থেকে নির্গত যে গ্যাস মিশ্রণকে সম্পূর্ণ বিশুদ্ধ ও শুষ্ক করে পর্ষ চুল্লিতে পাঠানো হয়। পর্ষ চুল্লিতে অ্যাসবেস্ট বা সিলিকা জেলের উপরে রাখা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 বা প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 1 থেকে 1.5 ATM চাপে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধূলিকণা মুক্ত বিশুদ্ধ SO2 থেকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাইঅক্সাইডে পরিণত করা হয়। এই বিক্রিয়াটি কি বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কেমন হলো, এই বিক্রিয়াটা 4-6 SO2 যোগ O2 কী তৈরি করা হয়, SO3 তৈরি করা হয়, তাই তো। এখানে সমাধান করলে লাগবে কি, সমাধান এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে। এই বিক্রিয়ার শর্ত কি, 1 নম্বর শর্ত হচ্ছে উষ্ণতা। এই বিক্রিয়ার উষ্ণতা কত ব্যবহার করা হয়, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর কি, অনুঘটক কী ব্যবহার করা হয়, অনুঘটক জেনারেলি কী ব্যবহার করা হয়, V2O5 বা প্ল্যাটিনাম অনুঘটক। আর কী ব্যবহার করা হয়, এখানে চাপ। 3 নম্বর চাপ কত লাগে, 1 থেকে 1.5। আর এই পুরো সিস্টেমটা কী করতে হয়, বিশুদ্ধ সিস্টেম ব্যবহার করতে হয়। এবং এই বিক্রিয়াটি কি উভমুখী এবং তাপমোচী বিক্রিয়া, মানে এখানে তাপ উৎপন্ন হয়। এবং বিক্রিয়াটা কী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। এর সাথে একটা কোশ্চেন বলেছি কি, কিপযন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়। কিপযন্ত্রে প্রস্তুত করা হয় কি গ্যাস, নাইট্রোজেন গ্যাস। কিপযন্ত্রে প্রস্তুত করা হয় H2S গ্যাস। এটা কী করা হয়, কিপযন্ত্রে প্রস্তুত করা হয়। তারপরের কোশ্চেন কী বলেছে না, লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন বলছে পরীক্ষাগারে N2 প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয় নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করো। 1 নম্বর প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, 2 সমৃদ্ধ সমীকরণ। তো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি, নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য নাইট্রোজেন প্রস্তুতির জন্য 1 নম্বর কি বলছে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। কী কী দ্রব্য ব্যবহার করা হয়, 1 নম্বর অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl সংকেত। 2 নম্বর সোডিয়াম কী ব্যবহার করা হয়, সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2, সোডিয়াম নাইট্রাইট NO2 দুটো তৈরি করা হয়।
দুটো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। আর এখানে কি বলেছে, আর একটা কোশ্চেন বি লাস্ট, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসের নাম কি? লাস্ট কোশ্চেন, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসের নাম কি? ও সরি, এখানে একটা দিয়েছিল বিক্রিয়ার সমীকরণ দিয়েছিল। তো সমীকরণ কি হয়, এখানে সমীকরণ লিখতে বলেছে যে এটা দুটো ধাপে বিক্রিয়া ঘটে। প্রথম ধাপে অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে, NH4 NO2 প্লাস HCl। এই উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রাইট সেকেন্ড স্টেপে বিয়োজিত হয়ে তাপীয় বিয়োজনের মাধ্যমে কী তৈরি করে, N2 আর 2 অণু জল তৈরি করে। এই গেল বিক্রিয়া। আর লাস্ট বলেছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম কি, H2S হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, সালফার ডাই অক্সাইড। তো এই গেল তোমাদের 3 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুলের পুরোপুরি সলভ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন ভিডিও তোমরা এখান থেকে পাবে।